আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইচএসসি পরীক্ষা নিয়ে গত দুদিনে যা কিছু ঘটল তার মাধ্যমে কিন্তু আমাদের সোসাইটির আসলে মানসিক স্থিতিটা কোথায়, মানে মেন্টাল স্ট্যাটাসটা কোথায় এই সমাজের, সেটা আমার কাছে যেন মনে হয় আমাদের কাছে আরেকবার পরিষ্কার হয়ে গেল। ছাত্রছাত্রীর প্রতি প্রশাসন বা সরকারের দায়বদ্ধতা কতটুকু, বিপরীত দিকে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনার প্রকাশের ভঙ্গিটা কী ধরনের সেটাও আমরা দেখতে পেলাম। এবং এই দুটো মিলিয়ে আমরা কি খুব আশান্বিত হতে পারলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে? আমার কিন্তু সন্দেহ আছে। দেখুন, শিক্ষামন্ত্রীর আচরণ কর্মকাণ্ড নিয়ে গতকালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম। উনি যা কিছু করেছেন, যেভাবে কথা বলেছেন, যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, এর অনেকগুলোই আমরা মনে করি যে ব্যাপক সমালোচনার মুখে পড়তে পারে। অনেকগুলো নিয়ে আমার কাছে মনে হয়নি যে উনি খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এটা একদম সঠিক কথা। উনি প্রশ্নপত্র নিয়ে ফিজিক্স পরীক্ষার দুটো প্রশ্নেই ভুল ছিল। সেই ভুল প্রশ্নের জন্য যে অজুহাত দিলেন, যেটা আগে সরকার করে গিয়েছিল, এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। কারণ একটা পরীক্ষা হবে যে বছর, তার এক বছর আগে কি তার প্রশ্নপত্র হয়? যদি সেটাই নিয়ম হয়, তাহলে আমি মনে করি সেই নিয়ম পাল্টানোটা খুব জরুরি। আচ্ছা, একটা কথা বলেন, যে পরীক্ষাগুলি স্থগিত হয়ে গেল, এগুলো তো কদিন পর আবার হবে, তো তখন প্রশ্নপত্র আপনি কীভাবে বানাবেন? আপনি তো 7 দিন 10 দিনের মধ্যে প্রশ্নপত্র বানাবেন। এখন যদি আপনি 7 দিন 10 দিনের মধ্যে প্রশ্নপত্র বানাতে পারেন, তাহলে মূল পরীক্ষাটা বানাতে পারেন না কেন? এটাকে কেন 1 বছর আগে আপনাকে বানাতে হয়েছে? এগুলি কিন্তু জরুরি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমাদের এই মন্ত্রী কি করে দিবেন আমি জানি না। উনি জাতীয় সংসদে একটা কিছু বলে দিলেন, এবং সেই বলাটা আসলে যুক্তিগ্রাহ্য হলো কিনা, ধোপে টিকলো কিনা, এটা নিয়ে আলোচনা করা দরকার। আর যদি এমনই হয় যে এটা 1 বছর আগে প্রশ্নপত্র তৈরি করতে হয়, তাহলে সেই সিস্টেমটাকে পাল্টাতে হবে। আবার সরকার কিন্তু সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছেন। ওনারা 5টা সিদ্ধান্ত দিয়েছেন। আমি সিদ্ধান্তগুলো দেখেছি, মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে যে সিদ্ধান্তটা সবচেয়ে জরুরি, সেটা হলো গিয়ে, যদি এরপরেও আগামী পরীক্ষাগুলি হওয়ার সময় যদি কোনো ধরনের জলাবদ্ধতা হয়, যদি আবহাওয়াজনিত জটিলতা হয়, তাহলে ওখানকার যে স্থানীয় প্রশাসন আছে তারাই চাইলে পরে সেই পরীক্ষার আপনার সময়সীমা স্থগিত করতে পারবে, অথবা পরবর্তী কখনো নিতে পারবে। এই সিদ্ধান্তটা মোটামুটি ভালো, কিন্তু এতে অনেক ঝামেলা আছে। এরকম স্থানীয় প্রশাসন কিভাবে সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর সেটা আবার নতুন করে কিভাবে হবে, প্রশ্নপত্র আগেরটা ভালো না পরেরটা ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক হবে। সবচেয়ে বড় ঝামেলা যেটা হয়েছে সেটা হলো যে এইচএসসি এবং এসএসসি পরীক্ষা, ভাই আমরাও তো দিয়েছি না, আমরা সারা জীবন দেখে এসেছি। এই পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসের মধ্যে হয়। এটা জুলাই মাসে কি করে এলো, এটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না। জুলাই মাসটা আমাদের দেশে সবসময় বর্ষাকাল, এই সময় কেন এই পরীক্ষাটাকে আনা হলো, এটা আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। যাক, এই সমস্ত বিষয়ে সরকার অবশ্যই সিদ্ধান্ত নেবে। এবং সরকার বলেছে যে দুটো প্রশ্ন ভুল হয়েছে, সেই দুটো প্রশ্ন ফুল মার্কস সবাইকে দেওয়া হবে। আমি মনে করি এই সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত। যে প্রশ্নের সে আনসার করেনি, সেটাকে আপনি ফুল মার্কস দিবেন কেন? তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু, এখন আমি যতটুকু দেখেছি গত 2 দিনে যে আন্দোলনে, অনেকে কিন্তু অটো পাস চেয়েছে। দেখুন, এই অটো পাস চাওয়ার চিন্তাটা মাথার মধ্যে ঢুকলো কেন? একবার ভেবেছেন? ঢুকলো এই কারণে যে আগের সরকার এ ধরনের একটা পদ্ধতি তারা করেছিল, চাপের মুখে তারা অটো পাস দিয়ে দিয়েছিল স্টুডেন্টদের, চাপের মুখে। তাদের কাছে স্টুডেন্টরা ছিল সব কিছু, ওরাই ছিল ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, অতএব তারা দিয়েছিল। তো এই যে ডক্টর ইউনূস যে আমাদের কতভাবে কত ক্ষতি করে গেছে, সেটা আমরা ধীরে ধীরে এখন বুঝতেছি, হয়তো আগামী দিনগুলিতেও বুঝতে থাকবো। এবং এই অটো পাস চাওয়ার যে প্রবণতাটা, এই যে চিন্তাটা মাথার মধ্যে ঢুকেছে যে আমি পরীক্ষা দিব না কিন্তু আমি পাস হয়ে যাব, এই চিন্তাটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিকর একটা চিন্তা। এবং এই চিন্তার বাস্তবায়নের জন্য এই স্টুডেন্টরা কি করছে? এই স্টুডেন্টরা রাস্তা ব্লক করে দিচ্ছে,
সচিবালয়ে যাচ্ছে, পদযাত্রা করছে। এই আগের বছর এরকম হয়েছিল, তারা করছে। এবং সবচেয়ে বড় কথা, তারা মন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। দেখুন, আমি আগেই বলেছি যে প্রশ্ন নিয়ে পরীক্ষা এর মধ্যে, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নিয়ে অবশ্যই আমাদের শিক্ষামন্ত্রী কিছু ভুল করেছেন, কোনো সন্দেহ নাই। ঠিকঠাক মতো প্রশ্নপত্র না হওয়াটাও আমি ওনার ভুলের মধ্যে ধরবো, কারণ উনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উনি করতে পারেন না, অথবা ওনার মন্ত্রণালয়ের এটা ভুল, অবশ্যই বলবো। কিন্তু তার প্রতিকার কি তার পদত্যাগ? এবং সেই পদত্যাগ কি স্টুডেন্টরা চাইবেন? স্টুডেন্টদের চাওয়ার ভঙ্গিমা আপনারা দেখেছেন? আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে তারা কি ভাষায় শিক্ষামন্ত্রীর প্রতিবাদ করেছে, পদত্যাগ চেয়েছে। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছে। একটা নারী, একটা মেয়ে দেখলাম, বাচ্চা একটা মেয়ে, সে বলতেছে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ ধুইয়া কি আমি পানি খাবো? কি ল্যাঙ্গুয়েজ! এরকম ভুল কি আগে হয়নি? তখনও কি এই ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করা হতো? একটা মেয়েকে দেখলাম যে মানে সে কি অশ্লীল ভাষায় শিক্ষামন্ত্রীকে গালাগালি করছে, তিনিও পরীক্ষার্থী। আবার আরেকজনকে দেখলাম যে ওই মেয়ের, ওই নারীর গত কয়েকদিনের পরীক্ষার আগের কতগুলি তার আনন্দ উল্লাসের ছবি দিয়ে আরেকটা ভিডিও করেছে, এবং এখন তার কি অশ্লীলতা এটাও বলছে। এদের ভাষার কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না আমি। একটা এইচএসসি পরীক্ষার্থী, তার ভাষা এমন হবে কেন? পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন উঠেছে যে প্রশ্ন নাকি কঠিন হয়েছে, অথচ আবার কিছু কিছু স্টুডেন্টকে দেখলাম তারা বলতে যে প্রশ্ন তো কঠিন হয়নি, আমরা তো পরীক্ষা দিতে পেরেছি। তার মানেটা হচ্ছে এই যে যাদের কাছে প্রশ্নটা কঠিন ঠেকেছে তারাই বেসিক্যালি শিক্ষামন্ত্রীর কিছু কিছু ভুলকে কেন্দ্র করে আন্দোলনটা করেছেন। এটা হলো একটা বটম লাইন, এটা আমি যতটুকু বুঝতে পারলাম। আর শিক্ষামন্ত্রীর কিছু ব্যাপার আমি বুঝতে পারি না। উনি পরীক্ষা নিয়ে যতটা ব্যস্ত, উনি কিন্তু শিক্ষা পদ্ধতি নিয়ে ততটা ব্যস্ত না। এই শিক্ষামন্ত্রী উনি একসময় 2001 সালে যখন নাকি বিএনপি ক্ষমতায় ছিল, তখন শিক্ষা উপমন্ত্রী ছিলেন উনি। শিক্ষা উপমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, উনি পূর্ণমন্ত্রী ছিলেন না। ওই সময় উনি নকল বন্ধের জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তখন নকল বন্ধের প্রস্তাবটা উঠছিল কেন? উঠেছিল এই কারণে যে এর আগের আওয়ামী লীগ সরকারের আমলে শেষ দিকে প্রবল বেগে নকল হচ্ছিল। সেই নকল থামানোর উদ্যোগ নিয়ে এই এহসানুল হক মিলন সাহেব খুবই সফল হয়েছিলেন। এই জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু মিলন সাহেবকে বুঝতে হবে, তারপর প্রায় 2 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। এখন কিন্তু দুনিয়া অগ্রসর হয়েছে, শিক্ষা পদ্ধতি অগ্রসর হয়েছে, শিক্ষার মাধ্যম অগ্রসর হয়েছে, যোগাযোগ মাধ্যম অগ্রসর হয়েছে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের শিক্ষার প্রধান সমস্যা পরীক্ষা নয়, প্রধান সমস্যা শিক্ষা পদ্ধতি। আপনি খবর নিলে জানবেন, পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা বলা হয়ে থাকে ফিনল্যান্ডের। ফিনল্যান্ডে শিক্ষাটা শুরু হয় 7 বছরের আগে না। 7 বছর আগে কেউ স্কুলে তারা নেয় না, 7 বছরের পর থেকে নয়। এবং সেই স্টুডেন্টের বয়স 18 হওয়ার আগ পর্যন্ত তাকে সিরিয়াস কোনো পরীক্ষায় বসতে হয় না, তাকে সিরিয়াস কোনো পরীক্ষায় বসতে হয় না। এবং তারা যখন স্কুল করেন, ক্লাস করেন, সেই ক্লাসে তারা ম্যাক্সিমাম থাকেন 4 ঘন্টা, মানে 4 ঘন্টা তাদের ক্লাস হয়। এই যে ব্যবস্থা, এটা আমাদের দেশের সঙ্গে খাপ খাবে? আমরা ভাবলো বলে কি এত কম সময় পড়াশোনা করে পরীক্ষা ছাড়া কেমনি গেলে ভালো করবে, এই যে বলি না আমরা। অথচ দেখেন ফিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর 1 নম্বর শিক্ষা ব্যবস্থা, এবং তারা ম্যাথে, সায়েন্সে এবং মানে ভাষাবিদ্যায় তারা কিন্তু পৃথিবীতে 1 নম্বর এই মুহূর্তে। তা আমরা 1 নম্বর থেকে শিখবো না কার কাছ থেকে শিখবো? আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে সমস্যা, সেটা হলো কোচিং সেন্টার, টিউশন। স্কুলের টিচাররা টিউশন করেন, ওনার বাসায় উনি একটা বড় রুম নিয়ে সেখানে ব্যাচে স্টুডেন্টদেরকে পড়ান। ওনার ক্লাসে যারা পড়ে তারা আবার এখানে এসে ব্যাচে পড়ে। তার মানে ব্যাচে না পড়লে সে ক্লাসে পড়তে পারবে না, সে ক্লাসে ফেল করিয়ে দেওয়া হবে। এই যে প্রাইভেট টিউশন করানো, ব্যাচে পড়ানো, কোচিং সেন্টারে পড়ানো, এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা। আমি এটা মনে করি সরকার এত কিছু পারে, কোচিং সেন্টার বন্ধ করে দেন না কেন? যদি কোচিং সেন্টারে ভালো পরীক্ষা হয়, ভালো পড়াশোনা হয়, তাহলে স্কুল বন্ধ করে দেন, কলেজ বন্ধ করে দেন, তাহলে সবাই কোচিংয়ে পড়ুক।
এই কোচিং হলো সবচেয়ে বড় বিস্ফোরা। এটাকে যতদিন বন্ধ করতে না পারবেন ততদিন আপনি শিক্ষা ব্যবস্থা করে পরিবর্তন আনতে পারবেন না। পরীক্ষা কমাতে হবে। সারা দুনিয়াতে এখন পরীক্ষা, এহসানুল হক মিলন সাহেব বলেন উনি আমেরিকান স্টাইলে পড়াশোনা করাবেন আমাদের দেশের লোকজনকে। আমেরিকায় কি এভাবে পড়াশোনা হয়? মিলন সাহেব তো একসময় আমেরিকার নাগরিকও ছিলেন। যদ্দূর শুনেছি কেউ কেউ বললো, দেখলাম সোশ্যাল মিডিয়ায়, ওনার ছেলে মেয়েরা নাকি আমেরিকায় থাকেন, ওনার সন্তানরা। তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করেন না আমেরিকায় কি আমাদের মতো এরকম মুখস্থ পরীক্ষা হয়? আমাদের আমেরিকায় কি আমাদের মতো এরকম কোচিং সেন্টার কেন্দ্রিক পড়াশোনা হয়? এটা খবর নেন না আপনি। পারলে কোচিং সেন্টার বন্ধ করেন। পারবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি পারবেন না। কারণ কোচিং সেন্টারের সঙ্গে এত টাকা জড়িত এবং সেই টাকার ভাগ এত এত জায়গায় যায়, আপনি নিজে পান কিনা আমি জানি না, পাওয়ার কথা। এত এত জায়গায় যায় যে কোচিং সেন্টারের সঙ্গে সবার স্বার্থ জড়িত। কোচিং সেন্টারকে বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করেন, দেখবেন পরীক্ষা মুখস্থ পদ্ধতি অনেক চলে গেছে। এই যে মুখস্থ নির্ভর পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত আপনি করতে পারবেন না। আর নকল নিয়ে এত টেনশন করার কিছু নাই। হেলিকপ্টার দিয়ে নকল একবার ধরেছিলেন, সেটা অতীত। আপনাকে বর্তমান নিয়ে চিন্তা করতে হবে। আমি যে কথাটা বলে আলোচনাটা শেষ করতে চাই সেটা হলো, আমাদের সরকারের উচিত হবে এখন শিক্ষা নিয়ে আর এক্সপেরিমেন্ট না করা। এই দেশটা স্বাধীন হয়েছে আজকে 55 বছর হয়ে গেল। এই 55 বছরে আমাদের কোনো শিক্ষানীতি আমরা পেলাম না। আমাদের শিক্ষা চলে অ্যাডহক ভিত্তিতে। কেমন অ্যাডহক ভিত্তিতে? ধরেন এখন বিএনপি ক্ষমতায় আসছে, এসেই আমাদের স্বাধীনতার ইতিহাস তারা চেঞ্জ করে দিচ্ছে। এখন দেখবেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে একটা ভূমিকা ছিল এটা কেউ জানবে না, ওটা এখন ঢাকা পড়ে যাবে, চাপা পড়ে যাবে। বঙ্গবন্ধুর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাবে জিয়াউর রহমান। আবার যখন নাকি এই আওয়ামী লীগ এসেছিল 2009 সালে, তারা এসে কী করেছিল? জিয়াউর রহমান নামে যে একজন সেক্টর কমান্ডার ছিল, উনি যে একসময় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন প্রথম বেতারে, সেটাও তারা ঢেকে দিয়েছিল। সেই সময় দেখা গিয়েছিল এক বঙ্গবন্ধু ছাড়া আর কেউ নাই।